ওয়ার্ল্ড এআই অলিম্পিয়াডে তারা যাচ্ছে কম্পিট করার জন্য। এর মধ্যে অলরেডি তারা কিন্তু আরো কতগুলো কম্পিটিশন পার হয়ে এসছে, ফার্স্ট হয়েছে। এশিয়াতে তারা গোল্ড মেডেল পেয়েছে। এখন ওয়ার্ল্ড অলিম্পিয়াডে তারা যাচ্ছে, কাজাখস্তান যাচ্ছে। তো আমরা কাজাখস্তানে যাওয়ার ব্যাপারে একটু তারা সমস্যায় পড়েছে। আমরা চেষ্টা করছি তাদেরকে দ্রুত ভিসা টিসা এই যে এই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। তাদেরকে ফান্ডও গভর্নমেন্ট থেকে অ্যারেঞ্জ করে দেওয়া হচ্ছে যাতে তাদের সমস্যা না হয়। এর বাইরে তাদেরকে বিভিন্ন রকম এনকারেজমেন্ট দেওয়া হচ্ছে। যেহেতু তারা এআই, ওদের সাথে কথা বলেছি এবং ওখানে তার আগেই আমরা ডিসাইড করে নিয়েছিলাম। আমরা চিন্তা ভাবনা করছি যে ইনশাল্লাহ আমরা এই ইয়ার না হলে ইনশাল্লাহ নেক্সট ইয়ারে আমরা ঢাকায় যে এআই হ্যাকাথন যে হয় এটার আমরা এখানে একটা অনুষ্ঠান আয়োজন করব আমরা। আর এর বাইরে পলিসি সাপোর্ট যেগুলো, যেহেতু আইটি মিনিস্ট্রি, এখানে মিনিস্ট্রি সাহেব আছেন এবং রেহান আসাদ আছেন অ্যাজ অ্যাডভাইজার, ওনারা এটা ডিটেল পলিসি সাপোর্টগুলো আপনাকে বলতে পারবেন। থ্যাংক ইউ। আমার পার্টটা শেষ, আপনি ওনাদের কাছ থেকে জেনে নিতে পারেন। আপনি যেটা বললেন যে এআই ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপারে, আমরা আপনার পান্থপথের এখানে আমাদের বিসিসি আপনার একটা বিল্ডিং ছিল যেটা জনতা টাওয়ার নামে পরিচিত। এটা আমরা রিনোভেট করছি এবং আমরা যেটা অলরেডি কাজ শুরু করেছি যে এআই অ্যাজ এ ইনফ্রাস্ট্রাকচার গভর্নমেন্ট তৈরি করে দেবে তরুণ উদ্যোক্তা, প্রাইভেট সেক্টর, গভর্নমেন্ট সেক্টরের জন্য। যে আপনি যদি দেখেন, এবং এটা নিয়ে আমরা অলরেডি বোধ জাপান এবং কোরিয়ার সাথে কাজ করতেছি। জাপান এবং কোরিয়াতে যেটা করেছে, তারা জিপিইউ বেসড আপনার ইনফ্রাস্ট্রাকচার আছে, এআই ইনফ্রাস্ট্রাকচার, যেখান থেকে আপনি কম্পিউটিং পাওয়ার, আপনি যদি ক্লাউড কিংবা কমার্শিয়ালি কিনতে যান যে পরিমাণ টাকা লাগে তার চেয়ে 50-60% চিপার সেটা গভর্নমেন্ট সেই কম্পিউটিং পাওয়ার জিপিইউ বেসড প্রসেসিং ইউনিট তৈরি করে দিচ্ছে। সো আমরা এখানে আমরা চিন্তা করছি যে আমরা সরকারিভাবে ডেটা সেন্টার অ্যান্ড এআই বেসড জিপিইউ পাওয়ার ক্যাপাসিটি প্রসেসিং ইউনিট তৈরি করব এবং এখানে ওয়ার্কিং স্পেস থাকবে যেখানে আপনি ইউনিভার্সিটির স্টুডেন্ট, আপনি সেখানে এসে কাজ করতে পারবেন, আপনি এআই রিলেটেড ইনোভেশন প্রজেক্ট করতে পারবেন কিংবা স্টার্টআপের একসাথে কাজ করতে পারবে। সো ইনশাল্লাহ এই বছরের শেষের দিকে আমরা এই সেন্টারটা উদ্বোধন করার জন্য চেষ্টা করছি। হোয়াটস ভেরি ইম্পর্টেন্ট যে পৃথিবীর যে 2-3টা দেশ এসব ব্যাপারে রিয়েলি সাকসেসফুল হয়েছে এবং তারা যেভাবে তার স্টুডেন্টস এবং ইনোভেটার্স স্টার্টআপদের সহায়তা করছে, আমরা ওনাদের সকলের সাথে কথা বলে এইভাবে আমাদের সেন্টারটা ওপেন করার চেষ্টা করছি। ইনশাল্লাহ আগামী 6 মাসের মধ্যে আপনারা দেখতে পাবেন এটা এবং আপনারা নিজেরাও ইউজ করতে পারবেন ইনশাল্লাহ ভবিষ্যতে। ধন্যবাদ। ধন্যবাদ। এর সাথেই আমরা শেষ করছি আজকের এই মুক্ত আলোচনা পর্ব। মাননীয় প্রধানমন্ত্রী একটু আগে আমাকে বলেছেন যে এটা গত মার্চের পরীক্ষা। একজন শিক্ষক হিসেবে অনেকভাবে মূল্যায়ন করতে পারি, একটু আপনার অনুমতি চেয়ে নেই যে আমরা বিভিন্ন সময়ে অনেক সরকার প্রধানকে দেশে বিদেশে দেখেছি যে যখন প্রশ্ন আসে বা প্রশ্ন করলে শুধু আশ্বাস এবং নানা ধরনের অবাস্তব আমরা প্রমিস শুনতে পাই। একটা জায়গায় বোধহয় আপনাকে 170 প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী দিলে এটা বায়াস হয়ে যাবে, অন্তত 90 দিব যে আপনি যেটাকে সত্য বলেছেন, যেটা আশ্বাস দেওয়ার প্রয়োজন সেটা দিয়েছেন এবং যেটা না, এই সৎ সাহস দেখানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে আজকের এই দুটো পর্ব থেকে আমরা দুটি জিনিস শিখতে পারি। একটি হচ্ছে যে যারা এখানে তরুণরা বসে আছে বা যারা মিডিয়ায় এই মুহূর্তে দেখছে, যে স্বপ্ন এবং অধ্যাবসায় যদি থাকে তাহলে সামনে এগিয়ে যাওয়া যায়। সেখানে পুঁজি বা কোনো বাধাই বড় বাধা নয়। বিশেষ করে এই যে 4টি গল্প আমরা শুনলাম এবং একটু পরে মাননীয় প্রধানমন্ত্রী আরো 20টি স্টল পরিদর্শন করবেন, সেটি আসলে প্রমাণ করবে যে আসলে যে কোনো চ্যালেঞ্জকে পিছনে ঠেলে সামনে এগিয়ে যাওয়া যায়। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে, এ কারণে আমি 90 মার্কসের কথা বলেছি যে মাননীয় প্রধানমন্ত্রী ইনস্ট্যান্ট একজনকে সহায়তার কথা বলেছেন এবং যেভাবে উনি কথাগুলো বললেন, যেভাবে উত্তরগুলো দিলেন এবং মাননীয় উপদেষ্টা এবং মাননীয় মন্ত্রী, তাতে আমরা নিশ্চিত হতে পারি যে কোনো তরুণদের যে কোনো ভাবনা, যে কোনো কল্পনা, তাদের সত্যিকারে সেখানে প্রমিস থাকে, প্রসপেক্ট থাকে, তাহলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাদের সহায়তা অব্যাহত থাকবে। আর সেটি যদি হয় তাহলে সত্যিকারেই তরুণরা হবে বাংলাদেশের গেম চেঞ্জার। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যার। প্রাণবন্তী সেশনের জন্য উপস্থিত শিক্ষার্থী, তরুণ উদ্যোক্তা এবং মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। সেশনটি পরিচালনার জন্য বাংলাদেশ
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সম্মানিত সদস্য প্রফেসর ডক্টর আব্দুল্লাহ আল মামুন স্যারকে অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তরুণদের উদ্ভাবনী ভাবনাকে বাস্তবে রূপ দিতে বর্তমান সরকার সর্বদা বদ্ধপরিকর। সরকারের পক্ষ থেকে অনুদানপ্রাপ্ত 6টি নির্বাচিত স্টার্টআপের হাতে অনুদানের চেক তুলে দেওয়ার জন্য আমি অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রীকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি একে একে স্টার্টআপগুলোর নাম ঘোষণা করছি। নাম ঘোষণার পর অনুগ্রহ করে প্রতিনিধিগণ মঞ্চে এসে মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে চেক গ্রহণ করবেন। প্রথমেই আসছেন নাফিস রায়হান চর্চা। বাংলাদেশের একটি এডটেক স্টার্টআপ চর্চা, যা এসএসসি, এইচএসসি, বিশ্ববিদ্যালয় ভর্তি এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য ব্যক্তিকেন্দ্রিক ও গেমিফাইড স্বশিক্ষণ প্ল্যাটফর্ম প্রদান করে। অভিনন্দন। তারা পাচ্ছে 10 লক্ষ টাকা, 10 লক্ষ টাকার চেক। অনেক অনেক অভিনন্দন। এবার ভেনোভা বায়ো ম্যাটেরিয়ালস, তারাও পাচ্ছে 10 লক্ষ টাকা। সাজিদুল ইসলাম মঞ্চে আসছেন। একটি উদ্ভাবনী স্টার্টআপ যা কলা গাছের বজ্র সহ প্রাকৃতিক কাঁচামাল ব্যবহার করে পরিবেশ বান্ধব বায়ো ম্যাটেরিয়াল ও টেকসই পণ্য উন্নয়নে কাজ করে। অনেক অনেক অভিনন্দন। এই স্টার্টআপটিও পাচ্ছে 10 লক্ষ টাকা। এবার ইন্টারভিউ বস এআই শারমিন আক্তার, কংগ্রাচুলেশনস। ইন্টারভিউ বস এআই বাংলাদেশে প্রতি বছর বিদেশগামী 7 লক্ষাধিক কর্মীর দক্ষতা ও উপসাগরীয় দেশগুলোর চাকরির চাহিদার মধ্যে বিদ্যমান ব্যবধান দূর করতে কাজ করছে। বাংলা ভিত্তিক ভয়েস ফার্স্ট এআই প্রযুক্তির মাধ্যমে এটি রিক্রুটিং এজেন্সি ও কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের জন্য সাক্ষাৎকার প্রস্তুতি, ভাষা প্রশিক্ষণ এবং চাকরি ভিত্তিক দক্ষতা অনুশীলনের একটি সমন্বিত প্ল্যাটফর্ম প্রদান করে। অভিনন্দন আপনাকে। ইন্টারভিউ বস এআই পাচ্ছে 5 লক্ষ টাকা। এবার বাজ শিল্ড, নিশাত জাহান নাদিরা, অভিনন্দন। বাজ শিল্ড একটি ইকো ফ্রেন্ডলি মশা নিয়ন্ত্রণ ব্যবস্থা, যা বিশেষ আকর্ষক তরল ও নিধন উপাদানের মাধ্যমে মশাকে আকৃষ্ট, ফাঁদে আটকে এবং ধ্বংস করে। বিদ্যুৎ ছাড়াই 20 থেকে 25 দিন পর্যন্ত কার্যকর সুরক্ষা প্রদানকারী এই সমাধানটি হোটেল, হাসপাতাল, খামার, বস্তি এলাকা এবং ঘনবসতিপূর্ণ আবাসিক অঞ্চলের জন্য খুবই উপযোগী। এবার নিউ সিভার, ধিলন রায়, অভিনন্দন আপনাকে। বাংলাদেশের একটি উদ্ভাবনী স্বাস্থ্য প্রযুক্তি ভিত্তিক স্টার্টআপ, যা চাহিদা ভিত্তিক অ্যাম্বুলেন্স ডিসপ্যাচ ও সমন্বিত অ্যাম্বুলেন্স সেবা প্ল্যাটফর্ম নির্মাণ করছে। রাইড শেয়ারিং সেবার আদলে পরিচালিত এই প্ল্যাটফর্মটি জরুরি চিকিৎসা পরিবহন ব্যবস্থাকে আরো দ্রুত, কার্যকর ও সহজলভ্য করার লক্ষ্যে কাজ করছে। অভিনন্দন নিউ সিভার। এবারে
এবং কারেক্ট সারাফ লামিয়া, কংগ্রাচুলেশনস। তারাও পাচ্ছেন 1 লক্ষ টাকা। একটি এআই ভিত্তিক শিক্ষা প্রযুক্তি প্ল্যাটফর্ম যা শিক্ষা প্রতিষ্ঠানের মূল্যায়ন ও পরীক্ষা ব্যবস্থাপনাকে সহজ, দ্রুত এবং নির্ভুল করে। এর অ্যাসেসমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এবং ওএমআর সলিউশন পরীক্ষার প্রশ্নপত্র মূল্যায়ন, ফলাফল প্রক্রিয়াকরণ ও বিশ্লেষণকে ডিজিটালভাবে পরিচালনা করতে সহায়তা করে। কংগ্রাচুলেশনস কারেক্টের পুরো টিমকে। এবার একটি বিশেষ ঘোষণা রয়েছে। আপনারা লক্ষ্য করেছেন যে আমরা 4 জনের কথা শুনেছিলাম স্টার্ট আপে, তাদের মধ্য থেকে একটি প্রতিষ্ঠানকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই মুহূর্তে বিশেষভাবে 10 লক্ষ টাকার অনুদান দিচ্ছেন। তারা হলেন রাফিহা ফ্যাশন হাউস। অভিনন্দন লুৎফুন্নেসা, অনেক অনেক অভিনন্দন, আপনার স্বপ্ন পূরণ হোক। রাফিহা ফ্যাশন হাউস মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে বিশেষভাবে এই 10 লক্ষ টাকার অনুদান পেলেন। এবার আমি অনুরোধ করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম মহোদয়কে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাতে সম্মাননা স্মারক তুলে দেবার জন্য। আমি প্রভিসি স্যারদেরকে অনুরোধ করছি মঞ্চে আসবার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আইসিটি বিভাগের সাথে তরুণ উদ্যোক্তাদের সংযোগ, প্রয়োজনীয় রিসোর্স এবং সার্বিক সহায়তার লক্ষ্যে একটি নতুন ও কেন্দ্রীয় জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম প্রস্তুত করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপিকে এই নতুন জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মটি শুভ উদ্বোধন করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। অনুষ্ঠানের এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য প্রদানের জন্য আমি প্রথমেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বিশেষ অতিথি মাননীয় প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্মানিত উপদেষ্টা জনাব রেহান আসিফ আসাদ মহোদয়কে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, মাননীয় মন্ত্রী তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিভাগ জনাব ফকির মাহবুব আনাম, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, প্রিয় ছাত্রছাত্রী, স্টার্টআপ উদ্যোক্তা এবং উপস্থিত সকলের প্রতি আমার শুভেচ্ছা এবং সালাম। আমি আপনার বক্তব্যের জন্য স্ক্রিপ্ট I write down last night যে to be the first time আমি মাননীয় প্রধানমন্ত্রীর সামনে এর আগে কখনো বক্তৃতা দেই নাই, so I was like okay I need to make sure যে the first বক্তৃতা যেন I don't mess up, so but আপনার গত আধা ঘন্টা সকল প্রশ্ন এবং
গত 4টে স্টার্টআপের কথাবার্তা শুনে আই থট দ্যাট রাদার দেন আপনি স্ক্রিপ্টেড বক্তব্য দেওয়ার চেয়ে আই উইল ট্রাই টু টেল 3 স্টোরি যেটা আমি গত 4.5 মাসে স্টার্টআপ কমিউনিটির সাথে কথা বলে কাজ করে বসে শিখেছি। আমি আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে চাই। যে 4টা স্টার্টআপ কোম্পানি আপনার বক্তব্য দিয়েছেন এখানে, 4টার মধ্যে 2টা স্টার্টআপ কোম্পানি দে হ্যাভ এ জার্নি, এবং একটা 2014 সালে, একটা 2019 সালে, and they went through lot of challenges, lots of ups and downs, এবং তারা অনেক কিছুর সাথে যুদ্ধ করে আজকে এই পর্যায়ে আসছে। এরকম আরো অনেক কোম্পানি আছে। রাফিয়া ফ্যাশন হাউস এবং চর্চা are relatively much newer, এবং they are at the very beginning phase of this journey. মাননীয় প্রধানমন্ত্রী যখন এখানে এসে বসছিলেন, উনি জিজ্ঞেস করছেন, আমি বলতাম যে আমরা এই 4টাকে সিলেক্ট করেছি কারণ স্টার্টআপের ডিপেন্ডিং অন হোয়াট ফেজ ইউ আর, ইউ ফেস ডিফারেন্ট চ্যালেঞ্জেস, ইউ নিড ডিফারেন্ট ইনগ্রিডিয়েন্ট, ইউ নিড ডিফারেন্ট সাপোর্ট। দের ইজ নট যে আপনি একটা শুরুতে যেটা প্রয়োজন, গ্রোথ ফেজ ইজ এ ভেরি ডিফারেন্ট। সো প্রথমে আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করবো আই ফার্মার এবং শেয়ার ট্রিপের ব্যাপারে। আজ থেকে 3.5 মাস আগে আমি আপনার আইসিটি মিনিস্ট্রিতে যে একটা স্টার্টআপ কমিউনিটি যারা ই কমার্সের সাথে যুক্ত, রাইড শেয়ারিং এর সাথে যুক্ত, ট্রাভেল অ্যান্ড টেক, সবাইকে নিয়ে বসছিলাম। সেখানে আপনার আই ফার্মার্সের এবং শেয়ার ট্রিপ সহ, পাথাও সহ আরো অনেক প্রতিনিধি ছিলেন। When I sit down the first time, ওনাদের সাথে পরিচয় হলো, আমরা বুঝলাম, শুনলাম যে কি কি ওনাদের প্রয়োজন, কি কি চ্যালেঞ্জেস। দেন এই বাজেট পর্যন্ত অ্যাটলিস্ট ওনাদের সাথে আমরা 5-6 বারের বেশি বসেছি অ্যাজ এ গ্রুপ, হয়তো ইন্ডিভিজুয়ালি আরো বসা হয়েছে। অ্যান্ড হোয়াট আই ফেল যে স্টার্টআপ গুলো বাংলাদেশে গত 5 বছর কিংবা তারও অধিক সময় ধরে আছে, ওনাদের কিছু পলিসিগত চ্যালেঞ্জ ফেস করছেন ওনারা। অনেক কিছু ভ্যাট অ্যান্ড ট্যাক্স রিলেটেড, অনেক কিছু আপনার কাস্টমস রিলেটেড, ডিউটি রিলেটেড। সো আমরা যেটা চেষ্টা করেছি যে স্টার্টআপ গুলো এখন গ্রোথ ফেজে যাবে, যারা একটা ম্যাচুর ফেজে, তাদেরকে কি করে আরো ফাইন্যান্সিয়ালি স্ট্রং পজিশনে হেল্প করা যায়, গভর্নমেন্টের কি কি পলিসিগত সহায়তা করা যায়, ফাইন্যান্সিয়াল কি কি সাপোর্ট দেওয়া যায়, আমরা আপনাদের কাছ থেকে শুনে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি সেটা বাজেটে রিফ্লেক্ট করার। আপনারা যদি আমাদের বাজেটে দেখেন, যেটা মাননীয় অর্থমন্ত্রী আপনার গত 11 জুন পাবলিশ করেছেন, এখানে আপনার কয়েকটা জিনিস আমি হাইলাইট করতে চান। এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা বাজেট পেশ করার আগে উই হ্যাড মাল্টিপল মিটিং, এবং উইদাউট ওনার সাপোর্ট ছাড়া আমরা এখানে আসতে পারতাম না। সো আপনারা যে সাহায্য সহযোগিতা পেয়েছেন, হিউজ ক্রেডিট গোজ টু মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী। এই বাজেটে আমরা 500 কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা করেছি, এবং বলা হয়েছে যে প্রয়োজন হলে এই তহবিল সরকার আরো বৃদ্ধি করবে। আপনাদের ওয়ান অফ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ ছিল যে 15% ভ্যাট। 15% ভ্যাট আপনারা রিকোয়েস্ট করেছিলেন 10 to 5%-এ, সেইখানে আমরা 0%-এ এই ভ্যাট এবং ট্যাক্স নামিয়ে আনছি। স্টার্টআপের কাজে ব্যবহৃত বিদেশি সেবা, অফিস, কর্মস্থল, অন্যান্য স্থাপনার উপর ভাড়া এবং খরচের উপরও 15% ভ্যাট ছিল, যেটা সম্পূর্ণরূপে অব্যাহতি দেওয়া হয়েছে আগামী 10 বছরের জন্য। আপনাদের অনেকের ছিল যে স্টার্টআপ কমিউনিটিতে ডিপেন্ডিং অন আপনার বিজনেস মডেল, যে রেভিনিউর উপরে ট্যাক্স হবে না ইনকামের উপর ট্যাক্স হবে, প্রফিটের উপর ট্যাক্স হবে। এটা নিয়ে আমাদেরকে অনেক যুদ্ধ করতে হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের সাথে, এবং তারপরে আমরা সিদ্ধান্ত উপনীত হয়েছি যে আপনারা সেটা প্রফিটের উপর হবে, সেটা রেভিনিউর উপর হবে না, এবং এটাও আগামী 10 বছরের জন্য। সো আমি এই জন্যে এটা হাইলাইট করলাম যে আমরা যদি চর্চা কিংবা রাফিয়া ফ্যাশন হাউস দেখি, তাদের সমস্যা কিংবা তাদের চ্যালেঞ্জগুলো ডিফারেন্ট। সো আমি তাদেরটাই আসবো, বাট যারা ম্যাচুর যিনি, ইনশাল্লাহ আমরা যে পদক্ষেপগুলো নিয়েছি এই সকল পদক্ষেপগুলো আপনাদেরকে সহায়তা করবে। এবং ওয়ান থিং ভেরি ইম্পর্টেন্ট, আমি আপনাদের সাথে একটা স্টোরি শেয়ার করতে চাই।
এখানে কাশিফ ভাই আছেন, সাদিয়া আপা বক্তব্য দিয়েছেন। দ্বিতীয় দিন কিংবা তৃতীয় দিন আমি যখন ওনার সাথে কথা বলছিলাম, আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম, হোয়াট ইজ ইউর ভিশন, হোয়াট ইজ ইউর গোল, হোয়াট ইজ ইউর নেক্সট স্টেপ? তো ওনারা বললো যে বাংলাদেশে আমরা এটা করছি, যে দেন উই ওয়ান্ট টু গো সাউথ ইস্ট এশিয়া। আমার মনে আছে আমি আপনাদের বলছিলাম কাশিফ ভাই যে সাউথ এশিয়া, ইস্ট এশিয়া আপনি যেতে পারেন, বাট সাউথ ইস্ট এশিয়া ইজ এ ভেরি কম্পিটিটিভ মার্কেট। সাউথ ইস্ট এশিয়াতে আপনার বুকিং আছে, অ্যাগোডা আছে, ট্রাভেল লোকা আছে, অ্যান্ড প্রাইস সেন্সিটিভিটি ইজ ভেরি হাই। সো আপনি যে নিশে কম্পিট করেন তার জন্য মিডল ইস্ট ইজ মাচ বেটার অপরচুনিটি ফর ইউ। এবং আই ওয়াজ ভেরি হ্যাপি যে ওনাদের সাথে ডিসকাশনের পরে দেন দে শেয়ার যে তারা অলরেডি সৌদি গভর্নমেন্টের সাথে নুসুক এবং নুসুক অ্যাপের সাথে ইন্টিগ্রেট করে ওমরার জন্য তারা অলরেডি মিডল ইস্টে এক্সপেনশন করার চিন্তা ভাবনা করছেন। আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আপনাদের মঞ্চে আমি যে কজন গ্রোথ পর্যায়ে দেখেছি, দেয়ার আর মাল্টিপল স্টার্ট আপ, শুধু বাংলাদেশে না, বাংলাদেশের বাইরেও আমরা দুনিয়াতে আমাদের এই স্টার্টআপ গুলোকে এক্সপ্যান্ড করতে পারবো এবং উই ক্যান এস্টাবলিশ এন্ড উই ক্যান মেক আওয়ার মার্ক ইনশাআল্লাহ এট দ্য গ্লোবাল স্টেজ। দেন ফ্যাশন হাউস, রাফিয়া ফ্যাশন হাউসের গল্পটা বলি। আমি আপনার আইসিটি মিনিস্ট্রির একটা প্রজেক্টের আন্ডারে পর্যটন মোটেলে আপনার স্টার্টআপদের একটা অনুষ্ঠান ছিল। সো আমি স্টল থেকে স্টল আই ওয়াজ ওয়াকিং, টকিং এবং ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড, এবং ওখানে আমার পরিচয় হয়েছিল ওনাদের সাথে। দেন আই সিট ডাউন, আই লিসেন্ড, এবং তারপরে ওনাকে আমি অফিসে ডেকে উই হ্যাড এ সিট ডাউন, এবং ওনার গল্পটা ইজ ভেরি ইন্সপায়ারিং। উনি ওনার মেয়ের জন্যে, মেয়ের পড়াশোনা খরচ চালানোর জন্য যে জার্নি শুরু করেছেন, সেখান থেকে উনি বিশ্ব পর্যায়ে যেখানে নিয়ে গেছেন জাস্ট সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্ল্যাটফর্ম ইউজ করে, এবং ভবিষ্যতে ওনার ভিশন হলো যে অ্যামাজন কিংবা আলিবাবা মতো প্ল্যাটফর্মে আমাদের দেশের সংস্কৃতিটাকে কিংবা দেশের প্রোডাক্টটাকে নিয়ে যাওয়ার। একটা মিরপুরের একটা ছোট্ট বাসা থেকে, গ্যারেজ থেকে উনি শিল্প কারখানা তৈরি করে যেখানে গেছেন, ইট ডিজার্ভ এ হিউজ অ্যাপ্লড ফ্রম অল অফ আস অ্যান্ড হিউজ ক্রেডিট টু হার। চর্চা, লাস্ট চর্চার গল্পটা ইজ কোয়াইট ইন্টারেস্টিং। আমি আপনার যে ইনকিউবেশন আমাদের ল্যাবগুলো আছে, সেই ইনকিউবেশন ল্যাবগুলো আমি আপনার বলছিলাম যে আমি সারা বাংলাদেশে সব ইনকিউবেশন ল্যাবগুলো আমি ঘুরে দেখতে চাই। আমার এখনো মনে হচ্ছে শাহরিয়ার সাহেব এখানে আছেন, যে উনি সহ টিম নিয়ে, যে আমি রাজশাহী ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে যে আমি বলছিলাম যে প্রত্যেকটা ব্যাচে অ্যারাউন্ড 20টা থেকে 30টা ছেলে যখন যাদেরকে ট্রেনিং দেওয়া হয়, আমি তাদের কাছ থেকে শুনতে চাই যে গভর্নমেন্ট যা করছে এটা কিভাবে তাদেরকে হেল্প করছে, অথবা তাদের কি প্রয়োজন কিংবা কি হেল্প পাচ্ছে না তারা। সো প্রায় 20 জন প্রেজেন্টেশন দিয়েছে, অ্যান্ড চর্চার তারা মানে একটা গ্যালারি সিস্টেমে, আমার এখনো মনে আছে লাস্ট রোতে লাস্ট বেঞ্চে বসেছিল তারা, অ্যান্ড আই সে যে সবাই বক্তব্য দিচ্ছে, বাট দে হ্যাভ বিন ভেরি কোয়াইট, কোনো কথাবার্তা বলছে না। সো ইন দ্য ব্রেক আই ওয়েন্ট টু দেম, আই সে যে সবাই বক্তব্য দিয়েছে, বাট আপনারা আপনাদের ব্যাকগ্রাউন্ডটা কি? সো দেন দে সেড আমরা এটা করার চেষ্টা করছি, এটা এই করছি, এটা। দেন আই সিট ডাউন অ্যান্ড টক, এবং আই ওয়াজ অ্যামেজড যে ওনারা যেটা ওনার বক্তব্যে বলেন নাই, যে কারেন্টলি ক্লাস 3 থেকে বিসিএস পরীক্ষা পর্যন্ত এভরি ক্লাস, এভরি মডিউল দে বিল্ট ইনটু দ্য অ্যাপ। আপনি ক্লাস 3 থেকে বিসিএস পরীক্ষা পর্যন্ত যে কোনো পরীক্ষার, যে কোনো টেস্টের, আপনি মক টেস্ট বলেন, প্র্যাকটিস টেস্ট বলেন, মডিউল বলেন, দে ক্যান গো থ্রু। হোয়াট ইজ মোর ইন্টারেস্টিং, আমি ওনাদেরকে 2-3 সপ্তাহ পর আমি ফোন করলাম যে একটু ঢাকায় আসতে, আমি ওনাদেরকে মাহাদি আমিন ভাইয়ের সাথে পরিচয় করে দেওয়ার জন্যে। কারণ বললাম আপনারা যেটা করেছেন, আপনারা কি সেটা ওয়ান ট্যাব ওয়ান টিচার এটাতে আপনারা করতে পারবেন? বলছে ভাই আমাদেরকে 2 সপ্তাহ সময় দেন, 2 সপ্তাহ সময় দেন, তারপরে উইল লেট ইউ নো। 1 সপ্তাহ পর তারা, আমার এখনো মনে আছে যে শনিবার রাত্রে 2টা-2:30টার দিকে একটা ছবি পাঠিয়েছে, যে বিছানায় বসে 2 জন আর 2 জন মেঝেতে বসে কাজ করতেছে, and they said ভাইয়া we cracked the code, we think we have a nice product. So this is the spirit, যে 1 সপ্তাহের মধ্যে ওনারা ওয়ান ট্যাব ওয়ান পলিসির জন্য একটা অপারেটিং সিস্টেম করে শনিবার রাত্রে 2:30টার দিকে ছবি পাঠাচ্ছে ভাইয়া we cracked the code. তারপরে তারা ঢাকায় এসে তারা দেন শো টু মাহাদি ভাই, and
দে হ্যাভ এ স্টল এবং তারা করবে। বাট ওয়ান থিং তাদের ব্যাপারে আমার কাছে সবচেয়ে ইন্সপায়ারিং মনে হয়েছে যে আমি বললাম যে দেখেন যে আপনারা এটা করছেন ক্লাস 3 থেকে আপনি বিশেষ পরীক্ষা পর্যন্ত করতেছেন, গ্রেট, আপনি ধরেন এক্সপ্লেন করবেন হোয়াট ইজ নেক্সট। তো বলছে ভাই আমরা ডুওলিঙ্গোর সাথে কথা বলছি, আমরা চিন্তা করছি মালয়েশিয়া ইন্দোনেশিয়াতে এটা তাদের ভাষায় তাদের কারিকুলামটা কিভাবে অ্যাডাপ্ট করতে পারি। সো দেন আই সিট ডাউন এন্ড আই টক, আই সেড আপনি মালয়েশিয়া ইন্দোনেশিয়া করতে চান, গ্রেট, বাট আপনি যদি গ্লোবালি চিন্তা করেন ইটস মোর ইম্পর্টেন্ট আপনাকে ইংলিশ মিডিয়ামে এ লেভেল ও লেভেল করা, তাহলে আপনার অ্যাড্রেসেবল মার্কেট উড বি মাচ হায়ার। সো আই হ্যাভ এ ভেরি ব্রিফ ডিসকাশন। তার 1 মাস পরে জাস্ট গত সপ্তাহে they told যে ভাই we have a first product ready for A level and O level using the AI, এবং they showed the demo যে আপনি যে কোনো সাবজেক্টে যে কোনো চ্যাপ্টার সিলেক্ট করতে পারবেন and within few seconds using the AI on the back end আপনার ক্লাসের প্র্যাকটিস টেস্ট, ক্লাস মডিউল, মক টেস্ট, আপনি কি কি পড়াশোনা করবেন না করবেন। সো হোয়াট ইন্সপায়ার মি যে রাজশাহী ইউনিভার্সিটিতে বসে, এবং তারা প্রত্যেকেই ছাত্র, 3rd ইয়ার কিংবা 4th ইয়ারের ছাত্র, তারা ওয়ার্ল্ড স্টেজে কম্পিট করার মতো। আমি ওনাদেরকে শুধু একটা জিনিস জিজ্ঞেস করছিলাম যে আপনারা যে সেগমেন্টে কাজ করছেন ওয়ার্ল্ডের বেস্ট প্রোডাক্ট কে তৈরি করে, তো তারা বললো এই করে যে ইংল্যান্ডে একটা কোম্পানি, দে আর দ্য বেস্ট প্রোডাক্ট। সো আই সেড দ্যাট পুট দ্যাট ইউজ এস বেঞ্চমার্ক। ইংল্যান্ডে যে কোম্পানিটা বেস্ট প্রোডাক্ট তৈরি করে আপনাকে রাজশাহীতে বসে সেই বেস্ট প্রোডাক্ট তৈরি করতে হবে। ইফ ইউ ক্যান বিল্ড দ্যাট প্রোডাক্ট ইউ ক্যান অ্যাচিভ এনিথিং, এবং উইদিন 2 months দে হ্যাভ অলরেডি ডান ইট। This shows me the talent, the passion we have, the talent we have, and how far we can go. আমি আমার বক্তব্য শেষ করছি জাস্ট একটা সিম্পল উদাহরণ দিয়ে। আপনি যদি দেখেন যে 2-3টা দেশের আমি জাস্ট উদাহরণ দেবো। আপনি যদি আমেরিকা চিন্তা করেন, সাউথ কোরিয়া চিন্তা করেন, চায়না চিন্তা করেন, where they are, one of the main driving force হলো স্টার্টআপ কোম্পানিজ। আপনি যদি আমেরিকার কথা চিন্তা করেন, আজকে সকালে আমি আসার সময় চ্যাট জিপিটিতে আই জাস্ট সার্চ যে গিভ মি দ্য টপ 20 কোম্পানি ইন ইউএস, টপ 20 স্টার্টআপ কোম্পানি হু স্টার্টেড দেয়ার জার্নি ইন দ্য গ্যারাজ। এবং ফার্স্ট কোম্পানি অ্যাপল, সেকেন্ড কোম্পানি অ্যামাজন, থার্ড কোম্পানি মাইক্রোসফট, ফোর্থ কোম্পানি এইচপি, ইট লিস্ট গোজ অন অ্যান্ড অন। আই ডিড দ্য সেম থিং ফর সাউথ কোরিয়া। Samsung, SK Hynix, Hyundai, it goes on and on. আপনি the same thing আমাদের পাশে নেবার আমরা যদি চিন্তা, ইন্ডিয়ার কথাও চিন্তা করি, আমরা জাপানের কথাও চিন্তা করি, মেজর ইকোনমিক ডেভেলপমেন্ট যেগুলো হয়েছে, স্টার্টআপ হ্যাজ বিন দ্য ড্রাইভিং ফোর্স বিহাইন্ড অল দিস কান্ট্রিজ গ্রোথ। এবং আমরা অ্যাটলিস্ট আমি গত 4 মাসে এই রুমের মধ্যে এবং এই স্টলগুলোতে যে প্যাশন, দ্য ক্রিয়েটিভিটি এবং যে ট্যালেন্ট দেখেছি, there is no reason যে এই স্টার্টআপরাই আগামীতে বাংলাদেশকে বাংলাদেশের নতুন উচ্চতা নিয়ে যাবে ইনশাআল্লাহ, এটা আমি মনে করি, বিশ্বাস করি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ মাননীয় উপদেষ্টা। এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ফকির মাহবুব আনাম এমপি মহোদয়কে। বিসমিল্লাহির রহমানির রহিম। তারুণ্য, স্টার্টআপ, সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক বিশেষ আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এখানে উপস্থিত আছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ডাক ও টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জাহান আসাদ। এখানে উপস্থিত আছেন আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মামুনুর রশিদ ভূঁইয়া। এখানে আছেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ডক্টর AVM আবাদুল ইসলাম। সম্মানিত অতিথিবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, উপস্থিত উদ্যোক্তা, স্টার্টআপ প্রতিষ্ঠাতা ও আমার প্রিয় শিক্ষার্থীগণ এবং সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকের এই বিশেষ আয়োজন তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনা বাংলাদেশ আমার কাছে কেবল এটা আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের আগামীর বাংলাদেশের একটি নতুন অগ্রযাত্রার শুরু। বক্তব্যের প্রথমে আমি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি।
রাষ্ট্র পরিচালনার অতি ব্যস্ত সময়সূচির মধ্য থেকেও তিনি আজ নতুন শিক্ষার্থী, উদ্ভাবক ও উদীয়মান উদ্যোক্তাদের সাথে সরাসরি মত বিনিময়ের জন্য সদয় সম্মতির সময় দিয়েছেন। এটি সুস্পষ্টভাবে প্রমাণ করে যে আমাদের সরকারের সামগ্রিক উন্নয়ন ভাবনার মূল কেন্দ্রবিন্দুতেই রয়েছে দেশের তরুণ প্রজন্ম। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আন্তরিক ধন্যবাদ ও সাধুবাদ জানাচ্ছি। শতবর্ষের বেশি সময় ধরে এই মহান বিদ্যাপীঠ জাতির বিবেক, নেতৃত্ব ও জ্ঞানচর্চার বাতিঘর হিসেবে অন্যান্য ভূমিকা পালন করে আসছে। আজকে এই যৌথ উদ্যোগ সরকার এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যকার কৌশলগত অংশীদারত্বকে আরও সুদৃঢ় করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। সুধীমণ্ডলী, আমরা বর্তমানে এমন একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি যেখানে প্রযুক্তি কেবল একটি স্বতন্ত্র খাত নয়, বরং এটি আমাদের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও শিল্প সহ রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রের রূপান্তরের প্রধান চালিকা শক্তি। আগামীর বৈশ্বিক প্রতিযোগিতা হবে মূলত প্রযুক্তিগত উৎকর্ষ, উদ্ভাবনী সক্ষমতা ও দক্ষ মানব সম্পদের উপর। এই অমোঘ বাস্তবতাকে ধারণ করে আমাদের সরকার একটি উদ্ভাবন নির্ভর, জ্ঞানভিত্তিক ও প্রযুক্তি সমৃদ্ধ বাংলাদেশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা এমন একটি অনুকূল পরিবেশ সৃষ্টি করতে চাই যেখানে একটি তরুণের একটি মৌলিক ধারণা গবেষণার মাধ্যমে পরিপক্কতা লাভ করবে, যা বাণিজ্যিকভাবে উদ্ভাবনের রূপ নেবে এবং শেষ পর্যন্ত একটি সফল স্টার্ট আপ হিসেবে আত্মপ্রকাশ করে হাজারো মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে। আমাদের প্রত্যাশা, বিশ্ববিদ্যালয়গুলি কেবল প্রথাগত ডিগ্রি প্রদানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এগুলি হয়ে আসবে উচ্চতর গবেষণা, প্রায়োগিক উদ্ভাবন, উদ্যোক্তা সৃষ্টির মূল প্রাণকেন্দ্র। কারণ ভবিষ্যতের টেকসই অর্থনীতি গড়ে উঠবে জ্ঞান, প্রযুক্তি ও সৃজনশীলতার সুদৃঢ় ভিত্তির ওপর। এ লক্ষ্যে অর্জনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ একটি সমন্বিত ইকোসিস্টেম গড়ে তুলতে কাজ করছে। আমরা ডিজিটাল দক্ষতার উন্নয়ন, গবেষণা উদ্ভাবনে আর্থিক ও নীতিগত সহায়তা, স্টার্ট আপ সংস্কৃতির বিকাশ, কৃত্রিম বুদ্ধিমত্তার চতুর্থ শিল্প বিপ্লব, উদয়মান প্রযুক্তির জাতীয় সক্ষমতা বৃদ্ধি, সাইবার নিরাপত্তা জোরদার এবং প্রযুক্তিভিত্তিক নতুন কর্মসংস্থান সৃষ্টির উপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ ও শক্তি হল আমাদের তরুণ জনগোষ্ঠী। তোমাদের মেধা, সৃজনশীলতা, অদম্য সাহসী গড়ে তুলবে আগামীর অভিযাত্রী বাংলাদেশ। সরকার তোমাদের এই অগ্রযাত্রা সর্বদা একজন দূরদর্শী সহযোগী, স্বক্ষমতা দানকারী এবং বিশ্বস্ত অধিকাংশদের পাশে থাকবে। আমাদের পরিকল্পনা অত্যন্ত সুনির্দিষ্ট। বাংলাদেশ যেন কেবল প্রযুক্তির কনজিউমার না হয়ে প্রযুক্তি উদ্ভাবনেও নেতৃত্ব দিতে পারে। আমাদের তরুণরা কেবল চাকরির পেছনে ছুটবে না, বরং নিজেরাই নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। বাংলাদেশ বৈশ্বিক প্রযুক্তির বাজারে কেবল একটা ভোক্তা দেশ হিসেবে নয়, বরং উদ্ভাবনের এক অপরিহার্য অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দূরদর্শী নেতৃত্ব, প্রজ্ঞা এবং তরুণদের প্রতি আপনার অবিচল আস্থা আমাদের প্রতিনিয়তকে উৎসাহিত করছে। আজকের এই উন্মুক্ত সংলাপ আমাদের এই বিশ্বাসকে আরও সুদৃঢ় করবে। সরকার, একাডেমিয়া, শিল্পখাত এবং তরুণ প্রজন্ম একযোগে কাজ করলে বাংলাদেশ প্রযুক্তি, উদ্ভাবন, উদ্যোক্তা, সংস্কৃতির ক্ষেত্রে এক নতুন উচ্চতা স্পর্শ করবে। মাননীয় প্রধানমন্ত্রী, আমি কদিন আগে ড্যাফোডিল ইউনিভার্সিটি গিয়েছিলাম। ওখানে আপনার there is so many young ছেলেপেলেরা আছে যারা প্রচুর নতুন নতুন উদ্ভাবন নিয়ে আসছে। আমি সেদিন ড্যাফোডিল ইউনিভার্সিটি গিয়ে there are 145 ইনোভেটিভ আইডিয়াস নিয়ে এসছে তারা, এবং এগুলি দেখলে মাননীয় প্রধানমন্ত্রী আপনার মনটা জুড়িয়ে যাবে, ইচ্ছে করবে যে প্রত্যেকটা ছেলে মেয়েকে যদি আমরা হেল্প করতে পারতাম এইসব নতুন ইনোভেটিভ যেগুলি নিয়ে এসছে। আজকে এখানে দেখা যাচ্ছে যেসব বিশেষ করে আপনার মসকিউটো বেসড, এগ্রিকালচার বেসড এবং অ্যাম্বুলেন্স নিয়ে যারা কাজ করতে চায়, এদেরকে কিন্তু আমাদের এগিয়ে আসতে হবে। কারণ আজকে আমি আমাদের কদিন আগে সায়েন্স প্রযুক্তি টেকনোলজি ডিপার্টমেন্ট থেকে আমরা একটা ফেয়ার করেছিলাম। ওখানে দেখেছি ছেলেমেয়েরা এত ইয়াং ছেলেমেয়েরা এত সুন্দর সুন্দর আইডিয়া নিয়ে আসছে, এত উদ্ভাবক তারা এত উদ্ভাবন নিয়ে এসছে। আমাদের কিন্তু সরকার আমাদের এগিয়ে আসতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী, অ্যাগ্রেসিভ ওয়েতে আমাদের আসতে হবে, আমাদেরকে হেল্প করতে হবে এই নতুন জেনারেশনকে। আমি নিজে বিশ্বাস করি আজকে তারা যেভাবে এগিয়ে আসছে, আমাদের সরকার থেকে আমরা যে হেল্প করতে পারি, ইনশাল্লাহ তারা ভবিষ্যতে দেশে অনেক জব ক্রিয়েট করতে পারবে এবং তারা নিজেরা স্বাবলম্বী হতে পারবে। তো আমি আর কথা না বাড়িয়ে
আমি সবাইকে গৌরবময় বাংলাদেশ গড়ে তুলি, সেখানে মেধাবী প্রধান সম্পদ, উদ্ভাবন হবে আমাদের সংস্কৃতি, প্রযুক্তি এবং সমৃদ্ধির নিয়ামক, তরুণ হবে জাতির অগ্রযাত্রার অবিনাশী শক্তি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। এবার আনুষ্ঠানিক ধন্যবাদ জ্ঞাপন করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আজকের আয়োজনের সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলাম মহোদয়কে। বিসমিল্লাহির রহমানির রহিম। তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক এই বিশেষ আয়োজনে উপস্থিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, মাননীয় মন্ত্রী ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় জনাব ফকির মাহবুব আনাম এমপি, মাননীয় প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জনাব রেহান আসিফ আসাদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব জনাব মোহাম্মদ মামুনুর রশিদ ভূঁইয়া, সম্মানিত উদ্যোক্তা, উদ্ভাবক, বিনিয়োগকারী, শিক্ষাবিদ, গবেষক, তরুণ প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ, প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এবং উপস্থিত সকল অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম এবং শুভ অপরাহ্ন। আজকের এই দিনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে অত্যন্ত আনন্দের, গৌরবের এবং একটি যুগান্তকারী মাইল ফলক। আমাদের মাঝে আজ প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশের তরুণ প্রজন্মের প্রধান পৃষ্ঠপোষক মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে আপনাকে জানাই আমাদের গভীরতম শ্রদ্ধা এবং আন্তরিক কৃতজ্ঞতা। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার এই ব্যস্ততম সূচির মাঝেও আমাদের ক্যাম্পাসে সরাসরি এসে তরুণদের মুখোমুখি বসা এবং তাদের কথা শোনার এই যে মানসিকতা, তাতে দেশের তরুণ সমাজ, গবেষক এবং আগামী দিনের উদ্ভাবকদের মাঝে এক অভূতপূর্ব উদ্দীপনার সৃষ্টি করেছে। আমি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জানাই তথ্য প্রযুক্তি, যোগাযোগ প্রযুক্তি বিভাগকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে এই চমৎকার এবং সময় উপযোগী আয়োজনটি সফল করার জন্য। আজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, তরুণ উদ্যোক্তা এবং সরকার নীতি নির্ধারকদের এই যে যৌথ সমাবেশ, তা মূলত আমাদের একটি সমন্বিত ও জ্ঞানভিত্তিক ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার অনন্য প্রয়াস। প্রিয় সুধীবৃন্দ, আজকের এই প্রোগ্রামটি সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি কোনো প্রথাগত বা আনুষ্ঠানিক সেমিনার নয়, এটি ছিল একটি উন্মুক্ত ও প্রাণবন্ত সংলাপ। আমাদের শিক্ষার্থীরা তাদের চোখে দেখা আগামী দিনের স্বপ্ন ও আকাঙ্ক্ষার কথা বলেছে। তরুণ স্টার্টআপ উদ্যোক্তারা তাদের বাস্তব সম্ভাবনা ও চ্যালেঞ্জগুলো অকপটে তুলে ধরেছে। আর সবচেয়ে আশার কথা হলো মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের নীতি নির্ধারকরা তা অত্যন্ত ধৈর্য এবং গভীর মনোযোগের সাথে শুনেছেন। একটি আধুনিক, প্রগতিশীল এবং মেধাচালিত জাতি গঠনে এমন চিন্তার আদান প্রদানই সবচেয়ে বেশি প্রয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব সময় দেশের চিন্তা, আন্দোলন, নেতৃত্ব এবং জাতীয় অগ্রগতির মূল কেন্দ্র হিসেবে ভূমিকা পালন করে এসেছে। আজকের এই চতুর্থ শিল্প বিপ্লবের যুগে আমরা আমাদের শিক্ষার্থীদের শুধু সনাতন শ্রেণীকক্ষের শিক্ষা বা ভালো ফলাফলের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না। আমরা চাই বিশ্ববিদ্যালয় হবে নতুন নতুন আইডিয়া এবং সফল স্টার্টআপ তৈরির সূতিকাগার। কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, ভাষা প্রযুক্তি, ডিজিটাল আইডেন্টিটি এবং ডেটা ড্রিভেন গভর্নেন্সের এই যুগে আমাদের শিক্ষার্থীদের শুধু চাকরি খোঁজার মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। তরুণদের প্রযুক্তি ব্যবহার করে নতুন নতুন কর্মসংস্থান তৈরির উদ্যোক্তা হওয়ার সাহস দেখাতে হবে। চারপাশে পরিবহন, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি এবং গ্রামীণ অর্থনীতিতে যে সমস্যাগুলো রয়েছে সেগুলোকে কেবল সমস্যা না ভেবে সেগুলোকে উদ্ভাবনের একটি বড় সুযোগ হিসেবে দেখতে হবে। ব্যর্থতাকে ভয় না পেয়ে নিজের মেধা এবং কৌতূহলকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে। আমি অত্যন্ত আনন্দিত যে আইসিটি বিভাগ আমাদের তরুণদের মেন্টরিং,
ট্রেনিং, প্রোটোটাইপ তৈরি, ইনকিউবেশন এবং পরবর্তীতে বড় বিনিয়োগের মাধ্যমে একটি আইডিয়াকে বাস্তব ব্যবসায় রূপান্তরের যে সমন্বিত রোডম্যাপ তৈরি করেছে তা তরুণদের পথ চলার শূন্যতাগুলোকে দূর করবে এবং তাদের স্বপ্নকে অনেক সহজ করে দেবে। আমাদের শিক্ষক মণ্ডলীও তাদের ক্লাসরুম ও গবেষণাকে বাস্তব জীবনের সমস্যা সমাধানের উপযোগী করে তুলতে অগ্রণী ভূমিকা পালন করবেন বলে আমরা বিশ্বাস করি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দূরদর্শী চেতনা, আইসিটি বিভাগের এই সময় উপযোগী উদ্যোগ এবং তরুণদের প্রতি আপনার অগাধ বিশ্বাস আজ কোটি যুবকের স্বপ্নকে ডানা মেলার সাহস জুগিয়েছে। জ্ঞান থেকে উদ্ভাবন, উদ্ভাবন থেকে উদ্যোগ এবং উদ্যোগ থেকে সমৃদ্ধ বাংলাদেশ। আজকের এই ঐতিহাসিক দিনে এটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল অঙ্গীকার। ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় জাতীয় অগ্রযাত্রার পাশে ছিল এবং ভবিষ্যতেও আপনার হাত ধরে তরুণদের সৃজনশীলতা, টেকসই গবেষণা ও উদ্যোক্তা মানসিকতা বিকাশে অগ্রণী ভূমিকা পালন করে যাবে। আজকের এই অনুষ্ঠানকে অর্থবহ করে তোলার জন্য আমি আবারও মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মন্ত্রী, মাননীয় উপদেষ্টা, আইসিটি বিভাগ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার। সম্মানিত সুধী, আমরা আজকের অনুষ্ঠানের মাহেন্দ্রক্ষণে উপস্থিত হয়েছি। এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি আমাদের মাঝে তার মূল্যবান ভাষণ প্রদান করবেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে তার ভাষণ প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সুধী, মাননীয় প্রধানমন্ত্রী। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অনুষ্ঠানে উপস্থিত সকল উপস্থিতিবৃন্দ এবং তরুণ এন্টারপ্রেনার বা স্টার্টআপের উদ্যোক্তা বৃন্দ, আসসালামু আলাইকুম। আমি একটু আগে ওখানে বসে চিন্তা করছিলাম যে আচ্ছা বলবোটা কি, যদিও আমার কাছে অনেকগুলো কথা লেখা আছে এখানে। আমি চিন্তা করছিলাম বলবোটা কি, এই জন্য চিন্তা করছিলাম যে আমার আগে যারা বক্তব্য রাখলেন এবং আমার যে এক্সামটা কিছুক্ষণ আগে হয়ে গেল, আমার মনে হয় মোটামুটি ভাবে সেখানে বক্তব্যের সবকিছু চলে এসছে। জি, ভালো নাম্বারে পেয়েছি, থ্যাংক ইউ সো মাচ। তো এখন আসলে বলার বোধহয় খুব বেশি কিছু নেই, বলি যা বলার সেটা বলা হয়ে গেছে, এখন বোধহয় কাজ করার সময়। আমি আপনারা যারা এখানে নতুন এন্টারপ্রেনার আছেন, উড বি এন্টারপ্রেনার আছেন, যারা এগিয়ে আসতে চাচ্ছেন, যারা কিছু করতে চাচ্ছেন, আপনাদেরকে একটা কথা আমি শুধু বলি, আপনারা যেটা করতে চাইছেন, ইটস নট সো ইজি, ইটস ভেরি ডিফিকাল্ট, ইটস ভেরি ডিফিকাল্ট, কিন্তু আপনি পারবেন যদি আপনার ইচ্ছা থাকে। আমি আমার লাইফের একটু ছোট্ট একটু বিষয় তুলে ধরতে চাইছি। আপনাদেরকে নিরুৎসাহিত করছি না, আমি আপনাদেরকে উৎসাহ দিতে চাইছি। দেখুন, আমার লাইফে আমি ব্যবসা বাণিজ্য করেছি, যতটুকু ডিসেন্ট ভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজন আমি ব্যবসা বাণিজ্য করেছি। কারণ আমার লাইফে ব্যবসা বাণিজ্য শুরু করতে না করতে আমি রাজনীতির সাথে জড়িয়ে যাই। দুটো জিনিস একসাথে চলে না, কিন্তু বেঁচে থাকতে হবে, সেই জন্য যতটুকু ব্যবসা বাণিজ্য করা প্রয়োজন ডিসেন্ট লাইফের জন্য আমি ততটুকু করেছি, বাকি সময়টা আমি আমার রাজনীতির জন্য দিয়েছি। এখানেই আমি ঠিক করে নিয়েছি যে এখানেই আমাকে এগিয়ে যেতে হবে। কিন্তু এই এগিয়ে যেতে গিয়ে একটা মানুষকে অনেক কিছুর ভিতর দিয়ে যেতে হয়। আমি গিয়েছি মানসিক নির্যাতন, আমি গিয়েছি শারীরিক নির্যাতন, বিভিন্ন রকম হিউমিলিয়েশন, বিভিন্ন রকম ফিজিক্যাল টর্চার, বিভিন্ন রকম যন্ত্রণার মধ্যে দিয়ে আমি গিয়েছি। অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে। তারপরে আমি আজকে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে একটা জায়গায় এসেছি। আপনাদেরকে খুব সংক্ষেপে এটা বলার অর্থ হলো, আপনাদেরকে এরকম অনেক কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে। তবে আপনাদেরকে এতটুকু বলতে পারি, এই মুহূর্তে আমার সরকারের অবস্থান থেকে আমি বলতে পারি, আমরা আছি আপনাদের সাথে, আপনাদেরকে হেল্প করার জন্য, আপনাদেরকে পথ দেখানোর জন্য, আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আছি। কতটুকু পারবো আমি জানি না, বাট আমরা আছি। যতটুকু পারবো সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা আপনাদের পাশে থাকার চেষ্টা করব আমরা ইনশাল্লাহ। এই জন্য আমি এই কথাটা বলছি, কারণ আপনাদেরকে
এগিয়ে আসতে হবে। আপনারা আজকে যারা এন্টারপ্রেনার হবেন, যারা হতে চাইছেন, যারা হয়ে গিয়েছেন, কাজ শুরু করেছেন, এখানে বেশ কয়েকজনকে আমরা দেখেছি যারা বেশ কিছু দূর এগিয়ে গিয়েছেন, এবং এগিয়ে গিয়ে যারা মানুষ, সমাজ, সামগ্রিকভাবে দেশের উপকার করছেন। আপনাদেরকে প্রয়োজন, আপনার জন্য আপনার প্রয়োজন না, আপনাকে প্রয়োজন লক্ষ কোটি মানুষের জন্য প্রয়োজন, আপনাকে প্রয়োজন এই দেশের জন্য প্রয়োজন। কারণ আমি একটি কথা বলেছি, ওই দিন আমি গিয়েছিলাম চিনমৈত্রীতে, একটি অনুষ্ঠান হচ্ছিল, সেটি ছিল ইনোভেশন ইভেন্ট। আমরা ছোটবেলায় সায়েন্স ফেয়ার বলতে যা বুঝেছি, অনেকটা ওরকম। বিভিন্ন বাচ্চারা, স্কুলের বাচ্চারা, বিভিন্ন সারা দেশ থেকে এসছে, তারা ওখানে বিভিন্ন রকম তাদের প্রজেক্ট তারা নিয়ে এসেছে। কিছুদিন আগে আরেকটা অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে প্রায় সারা বাংলাদেশের প্রাইমারি স্কুলের 22 লক্ষ বাচ্চা পার্টিসিপেট করেছিল। প্রাইমারি স্কুলের বাচ্চা, ক্লাস 2, 3 থেকে 5 পর্যন্ত, বিভিন্ন স্পোর্টসে। ওদের ফুটবল ম্যাচটা আমি দেখতে গিয়েছিলাম। এই দুটো ইভেন্ট, বিশেষ করে এই দুটো ইভেন্ট দেখার পরে আমি অ্যাকচুয়ালি, যেহেতু আমি রাজনীতি করি, মাঝে মাঝে হয়তো হতাশ হয়ে যেতাম, বা মাঝে মাঝে এখনো মাঝে মাঝে কিছুটা, অনেক ক্ষেত্রে বেশি হতাশ লাগে। কিন্তু এই বাচ্চাগুলোকে দেখার পরে নিজেকে খুব কনফিডেন্ট মনে হয়েছে। এই জন্য কনফিডেন্ট মনে হয়েছে। আর আজকে যখন আপনাদের কতগুলো কাজ দেখলাম, আপনাদের কয়েকজনের বক্তব্য শুনলাম, তখন নিজের কনফিডেন্সটা আজকে আরো বেড়ে গিয়েছে। কারণ দেখুন, যেহেতু রাজনীতি করি, একটা তো আমার লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে। রাজনীতি আছে, দলের পরিকল্পনা